কান্না আসছিলাম বাসে। আমার ঠিক সামনের সিট থেকে কান্নার আওয়াজ শুনতে পাই। কান্নার আওয়াজ শুনে মনে হলো একটা মেয়ে কান্না করছে। পাশের সিটে একজন মধ্যবয়স্ক লোক বসা। আমার মনে একটু সন্দেহ হলো, কেননা টিভি নিউজে মাঝে মাঝে দেখি মেয়ে মানুষকে পাচার করে, রেপ করে, বিক্রি করে ইত্যাদি। আমি একটু ভালো করে কান পেতে শুনছিলাম লোকটি মেয়েটাকে বলছে, চুপ কর সেমরি, চুপচাপ বসে থাক। তোরে আমার আনাই ভুল হয়েছে। হালারে কতবার কইলাম এই সেমরি আমার লাগবো না, তাও তোরে আমারে দিয়া দিল। এই চুপচাপ বসে থাক, না হলে কিন্তু তোরে আবার দিয়ামু। তারপর মেয়েটা আস্তে আস্তে কান্না করতে লাগলো। একটু পর লোকটি আবার মেয়েটাকে বলছে, অয়নে যাইয়া ভালো মতো কাম করবি, নইলে কিন্তু তোরে ওরা মাইরে ফেলবে। আর এই বালের কান্নাকাটি বন্ধ কর, নাইলে কিন্তু। এবার আমি কনফার্ম হলাম এই মেয়েটা কোনো খারাপ লোকের পাল্লায় পড়েছে। বাস চলছে আর আমি সময়ের অপেক্ষায় আছি, কখন মেয়েটার সাথে কথা বলা যাবে। বাস যখন মাওয়া ঘাটে পৌঁছলো তখন মাওয়া ঘাটে প্রচুর জ্যাম। কমপক্ষে 4-5 ঘন্টা লাগবে, আর ঘাটে যে ফেরি আছে ওইটা 1 ঘন্টা পর ছাড়বে। তার মানে আমরা পরে যে ফেরি আসবে সেই ফেরিতে যাওয়া লাগবে জ্যামের কারণে। বাসের ভিতর গরমের কারণে অনেক যাত্রী বাইরে বের হচ্ছে। কিছুক্ষণ পর ওই লোকটা বাইরে বের হলো। আমি এইরকমই একটা সময়ের অপেক্ষা করছিলাম। আমি মেয়েটার পাশের সিটে বসলাম, মেয়েটার দিকে তাকালাম। মেয়েটা বোরকা পরা, শুধু তার চোখটা দেখা যাচ্ছে। চোখটা রক্তের মতো লাল, অনেক কেঁদেছে মেয়েটা। আমি মেয়েটাকে বললাম, কোনো সমস্যা? মেয়েটা মাথা নাড়িয়ে না বলল। আমি বললাম, যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন। মেয়েটা কিছুক্ষণ চুপ থেকে বলল, সমস্যা বলে কি হবে, যে সমস্যার কোনো সমাধান নাই? আগে বলবেন তো দেখি সমাধান করা যায় কিনা। আমাকে বিক্রি করে দিছে খারাপ জায়গায়, সেখানে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাকে কে বিক্রি করে দিয়েছে, আর আপনার পরিবার কোথায় থাকে? মেয়েটা বলল, আমার পরিবার বলতে কেউ নেই, আমি একটা এতিম মেয়ে। আর যারা আমাকে বিক্রি করছে তাদের আমি কাউকে চিনি না, কিন্তু তাদের মধ্যে একজন পুলিশ ছিল। এর মধ্যে ওই মধ্যবয়স্ক লোক চলে আসলো। আমি আস্তে করে আমার সিটে বসে পড়লাম। আমি ভাবতে লাগলাম, আমি কি মেয়েটাকে বাঁচাতে পারবো নাকি পারবো না। আমি যদি আবার কোনো সমস্যার ভিতর পড়ি। লোকটা মেয়েটাকে বলছে, আশেপাশে খাবার হোটেল নাই, আমি সামনে হোটেলে গিয়ে খাবার লয়ে আসি, আর তুই এইখানে থাক, আমি আসতাছি। এই কথা বলে লোকটি চলে গেল। আমি আবার মেয়েটির পাশে গিয়ে বসলাম আর বললাম, এখন কি করবেন? মেয়েটা বলল, জানি না। আমি বললাম, বাঁচতে হলে একটা উপায় আছে। মেয়েটা বলল, কি উপায়? এখান থেকে পালাতে হবে। কিন্তু আমি পালিয়ে কোথায় যাব? আমার তো আর আপন বলতে কেউ নেই এই দুনিয়াতে। সেটা এখন ভাবার বিষয় না, কিন্তু আপনি আমাকে নিয়ে কোথায় যাবেন? সেটা পরে ভাবা যাবে। কিন্তু কিন্তু কি? এই লোকটা চলে আসবে। যদি বাঁচতে চান তাহলে এখান থেকে এখনই পালাতে হবে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে ভয় পাচ্ছে। দেখেন, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আপনার কোনো ক্ষতি করব না। মেয়েটা আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, চলুন। আমি মেয়েটাকে নিয়ে সোজা বাস থেকে নেমে ফেরিঘাটের দিকে হাঁটা শুরু করলাম। ফেরিঘাটে যেয়ে দেখি ফেরি চলে গেছে। এখন কি করব কিছু বুঝছি না। এখন স্টিমার বোটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। মেয়েটা বলল, কোথায় যাব আমরা? ভয়ে ভয়ে বলল কথাটা। আমি বললাম, আমার দাদা বাড়ি। তারপর স্টিমার বোটে উঠলাম। অনেক গতিতে চলছে। কিছুক্ষণ পর মেয়েটা অন্যদিকে ফিরে মুখের উপর থাকা মুখোশটা আমার মাথার উপরে উঠিয়ে হাতটা মেলে আকাশের দিকে তাকিয়ে রইল। তারপর মেয়েটা মুখোশটা ঠিক করে আমার পাশে এসে বসলো। জানেন, আমি এই প্রথম নদী দেখলাম। মানে, আপনি আগে পরে কখনো নদী দেখেন নাই? না, আমি সবসময় এতিমখানার ভেতরেই থাকতাম। আপনার আপন বলতে কেউ কি নেই? জানি না আছে কিনা। বলেই মেয়েটা কান্না করতে লাগলো। কান্না বন্ধ করুন, মানুষজন খারাপ ভাববে। বোট থেকে নামার পর আমার চাচাতো ভাইরে ফোন দিলাম। হ্যালো শাকিল। কেমন আছো ভাইয়া? ভালো, আমি আসতেছি বাড়ি। সত্যি? হুম। এই কে কে আসবে? একটা মেয়ে আছে আমার সাথে, ও আসবে। কে ভাইয়া মেয়েটা? আমি আসি তারপর বলবো নি। থাক, আর বলা লাগবে না, আমি বুঝছি। কি বুঝ? বলার আগেই ফোনটা কেটে দিল। তারপর মেয়েটাকে বললাম, কিছু খাবেন? মেয়েটা মাথা নাড়িয়ে না বলল। তারপর আমি জোর করে হোটেলে নিয়ে গেলাম। মহিলা ওয়াশরুম দেখিয়ে দিয়ে বললাম, হাত মুখ ধুয়ে টেবিলে আসুন। আমিও হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আসলাম। ওয়েটার টেবিলে খাবার দিচ্ছে। এর ভিতর মেয়েটা আমাকে বলল, আমি কি এখানে বসে খাবো? তো কোথায় বসে খাবেন? না, আমি এখানে বসে খাবো না। কেন? এখানে অনেক লোকজন আর পুরুষ আছে, তাই। আমি আর কোনো কথা বললাম না। ওয়েটারকে বললাম, ভাই এখানে কোনো আলাদা খাওয়ার জায়গা আছে? আছে। আপনি ওনাকে ওইখানে নিয়ে যান, আর ওনার খাবারটা ওইখানে দিয়ে আসেন। ওকে। তারপর মেয়েটাকে বললাম, আপনি এইখানে যে খেয়ে আসুন।
মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। খাওয়া দাওয়া শেষে বাসে উঠলাম দাদা বাড়ি যাওয়ার জন্য। রাত 8টার সময় দাদা বাড়ি পৌঁছলাম। বাড়ির ভিতর ঢুকে আমি একটু অবাক হলাম। আমার দাদা দাদি, 4 চাচা চাচি, 2 ফুফু ভাই বোনে পুরো ঘর ভরা। শাকিল আমার পাশে এসে বলল, চলো ভাইয়া। বলে একটা রুম নিয়ে যাচ্ছিল। আমি মেয়েটাকে দেখিয়ে শাকিলকে বললাম, এই শাকিল। আর ও আপুকে ডাক দিয়ে বলল, আপু তুই ভাবিকে নিয়ে যা। ভাবি মানে? শাকিল মুচকি মুচকি হাসছে। আমি মেয়েটাকে বললাম, এনাদের সামনে একটু কান্না করবেন না। মেয়েটা মাথা নাড়ে ঠিক আছে জানালো। আপু আমার সামনে এসে বলছে, অনেক বড় হয়ে গেছিস। মানে? মেয়েটাকে দেখিয়ে এই যে বলে আপু, মেয়েটাকে নিয়ে অন্য রুমে চলে গেল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে বের হওয়ায় শাকিল আমার হাতে একটা পাঞ্জাবি দিয়ে বলল, পরো এটা। আমি বললাম না, আমার জামা কাপড় ব্যাগে আছে। তারপর পরো, দাদা পড়তে বলেছে। আমি পরে বের হলাম। তারপর দাদার পাশে বসলাম। দাদাকে বললাম, কেমন আছো? তারপর দাদা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল, তোর মা বাপ এখনো আমার উপর অভিমান করে আছে। আমি ফোন করেছিলাম তোর আব্বু আম্মুকে, তারা সকালে আসতেছে। আমি অবাক হয়ে গেলাম। এই 21 বছর পর দাদা আমার আব্বু আম্মুর সাথে কথা বলল। আমার মা বাবা প্রেম করে বিয়ে করছিল বলে মেনে নেয়নি। আমার দাদা তার ভাইয়ের মেয়ের সাথে আব্বুর বিয়ে ঠিক করেছিল, কিন্তু আমার আব্বু বিয়ের 3 দিন আগে পালিয়ে বিয়ে করে। তারপর দাদার কাছে আসছিল, দাদা মেনে নেয়নি। আরও অনেক কথা অন্য একদিন বলবো। তারপরে সবার সাথে কথা বললাম। মেজো চাচিকে জিজ্ঞেস করলাম, চাচা কই? বলল, অফিসে। এত রাতে অফিসে? এখনই চলে আসবে। তারপর দাদি আমাকে বলল, মেয়েটার নাম কি? আপু চিল্লায়া বলল। রোজা। সবাই মেয়েটার প্রশংসা করতে লাগলো। আমি একটু রুমের বাইরে এসে রিয়াকে ফোন কোথায় তুমি? দিলাম। দাদা বাড়ি। তোমার না খুলনা আসার কথা ছিল? একটু সমস্যা হয়েছে তাই দাদা বাড়ি আসলাম। কি সমস্যা হয়েছে? তুমি ঠিক আছো তো? তেমন কিছু হয় নাই। তোমার পরীক্ষা কেমন হলো? ভালো। সোহান সোহান, দাদা ডাকতেছে। আমি রিয়াকে বললাম, পরে ফোন দিব, দাদা ডাকছে। কাল আমার পরীক্ষা নাই, আজ সারা রাত কথা বলবো। আচ্ছা, আমি পরে ফোন দিচ্ছি। ওকে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বাই। বাই। ফোন কেটে ফোনটা সাইলেন্ট করে রাখলাম। রুমের ভিতরে এসে দেখি মেজো চাচা এসে পড়েছে। সবাই অনেক খুশি। আমাকে দেখে সবাই হাসছে। আমি দাদির পাশে বসলাম। দাদি বলল, কবুল বলো। মানে? আরে লজ্জা পেতে হবে না। সবাই একসাথে হু হু করে হেসে উঠলো। দাদি আবার বলল, কবুল বলো। কি হলো কবুল বল। কি হলো সোহান, কবুল বলো। এই তোমরা চুপ করো। আমার মুখটা দাদির দিকে ফিরিয়ে দাদি বলল, কবুল বলো। দাদি কবুল বলবো মানে? তোর বিয়ে এখন, আর তুই কবুল বলবি না? আমার বিয়ে কার সাথে? কার সাথে আবার? রোজার সাথে। আরে এই মেয়েটারে তো আমি। তোর কিছু বলা লাগবে না, রোজা আমাদের সব বলেছে। তো তোর তো কিছু বুঝি না। এখন তুই কবুল বলে এইখানে সই কর। আর তুই যদি বিয়েটা না করিস, তোর আব্বু আম্মুকে আমি কোনোদিনও মেনে নেব না। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, রোজার সাথে আমার কিছু কথা আছে। ভাইয়া আগে বিয়েটা কর, তারপর মন ভরে কথা বলো। সবাই কত হাসি খুশি। আমি যদি না বলি সবাই মনে কষ্ট পাবে, সাথে মা বাবাকে দাদা মেনে নেবে না। আমি আমার আব্বুকে অনেক কাঁদতে দেখেছি দাদা দাদির জন্য। এখন বাবা মাকে মেনে বলেও যদি মেনে না নেয়, তাহলে বাবা মা অনেক কষ্ট পাবে। কি করব কিছুই মাথায় আসছে না। আমি আর কোনো কিছু না ভেবে 3বার কবুল বলে সই করে দিলাম। তারপর চাচা দাদা দাদি যে রুমে রোজা, সেই রুমে গিয়ে রোজার সই নিল। তারপর খাওয়া দাওয়া করে শাকিল বলল, ভাইয়া এই রুমে চলো তো। আমি রুমে গেলাম। রুমে জানালা দিয়ে দেখলাম একটা লাল শাড়ি পরা একটা মেয়েকে অন্য রুমে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর দাদা আর দাদি আসলো। এসে আমাকে একটা রুমের সামনে নিয়ে গেল। রুমের ভিতর ঢুকিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে হাসতে হাসতে চলে গেল দাদা দাদি। আমি রুমটা দেখে অবাক হলাম। এত সুন্দর করে রুমটা সাজানো হয়েছে। সারা রুমে মোমবাতি, পুরো বিছানাটা ফুল দিয়ে সাজানো হয়েছে। রুমের ভেতরে একটা খাট, একটা টেবিল, টেবিলের উপর 1 গ্লাস দুধ, এর 2 সেট জামা কাপড় আছে, একটা আমার, একটা হয়তো রোজার। আমি রুমে ঢোকার শব্দ শুনে রোজা খাট থেকে নেমে এসে আমার পা ধরে বসে রইল। আমি কি করব কিছুই বুঝছি না। আমি ওর 2 ডানা ধরে রোজাকে দাঁড় করালাম। আমার সামনে ইয়া বড় গোমটা দেওয়া। রোজা আমার হাত ধরে টেবিলের কাছে নিয়ে গেল, নিয়ে দুধের গ্লাসটা আমার হাতে দিল। আমি গ্লাসটা হাতে নিয়ে বললাম, আমার কিছু কথা আছে। রোজা বলল, শুনবো, সব কথা শুনবো। আগে দুধটা খান, অর্ধেক খাবেন কিন্তু।
আমি রোজার পাশে দাঁড়িয়ে দুধটা মুখে লাগিয়ে খাচ্ছি। অর্ধেকের বেশি খাওয়ার সাথে সাথেই রোজা একটু উঁচু হয়ে হাত ধরে দুধের গ্লাসটা মুখের থেকে 2 আঙ্গুল দূরে সরিয়ে রেখে বলল, অর্ধেক খেতে বলছি না? আমার হাত এখনো ধরা। আমি ওর দিকে তাকিয়ে আছি। ঘোমটার আড়ালে শুধুমাত্র ঠোঁট দেখা যাচ্ছে। ঠোঁটের নিচে ছোট একটা তিল, যা ওর ঠোঁটের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিচ্ছে। আমি আস্তে দুধের গ্লাসটা রোজার হাতে দিলাম। রোজার দুধটা খেয়ে আবার আমার হাত ধরে খাটের কাছে নিয়ে গেল। আমি খাটের এক পাশে বসে রোজাকে অন্য পাশে বসলাম। ও এখনো ঘোমটা দেওয়া, চুপচাপ দুজনে বসে আছি। নীরবতা ভেঙে আমি বললাম, কি থেকে কি হয়ে গেল, তাই না? কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনাকে কিছু কথা বলার ছিল। বলেন। আমি একজনকে ভালোবাসি। 4 বছরের সম্পর্ক আমাদের। আমার বাবা মা জানে ওর পরীক্ষা চলছে। পরীক্ষা শেষ হলে আমাদের বিয়েটা হওয়ার কথা ছিল, কিন্তু আপনার সাথে বিয়েটা হয়ে গেল। আপনি তো না বলতে পারতেন। কিন্তু মা বাবার সাথে দাদার ঘটনাকে বললাম, এই কারণে আপনাকে আমার বিয়ে করা লাগছে। আমি কিছুদিন পর আপনাকে ডিভোর্স দিয়ে দেবো। রোজা একটু হেসে বলল, বিয়েটা হতে পারলো না, এরই মধ্যে ডিভোর্স? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আপনি চিন্তা করবেন না, আমি আপনার থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দিব। আপনি আমাকে একবার দেখেন তো। দেখে কি হবে? থাক, দেখা লাগবে না। আপনার আর কিছু বলার থাকলে বলতে পারেন। বলার মতো কথা অনেক আছে, কিন্তু অধিকার নাই। কথা বলতে কোনো অধিকার লাগে না। একটা কথা বলবো, রাখবেন? এই কথাটাই অধিকার আছে। রাখবেন কিনা বলেন? বলেন। আপনি আমাকে নাম ধরে ডাকবেন আর তুমি করে বলবেন। শুধু এইটুকু? হুম। আচ্ছা, এবার আপনি ঘুমান। আবার আপনি? সরি, এবার তুমি ঘুমাও। আপনি কি করবেন? মুস্কানের সাথে একটু কথা বললো। এই মুস্কানকে? আরে বললাম না আমার প্রেমিকার কথা, ওর নাম মুস্কান। ও, তাই ঘুমাও তুমি। আপনি কিন্তু একবারও আমার মুখটা দেখলেন না। না দেখাটাই ভালো। রোজা শুয়ে পড়লো। ঘরের মোমবাতিগুলো আস্তে আস্তে নিভতে শুরু করেছে। আমি টেবিলের উপর বসে ফোনটা হাতে নিয়ে লক করলাম আর দেখতে পেলাম 75+ মিসড কল, 93-এর উপর SMS। তাই রিয়াকে ফোন দিলাম। সাথে সাথে ফোন ধরে বলল, তুমি ঠিক আছো তো? ঠিক আছে। কেন, কি হয়েছে? আমার কেন জানি মনে হচ্ছে তুমি আর আমার নেই। আরে পাগলি, আমি একটু দূরে আছি, তার জন্য তোমার এরকম মনে হচ্ছে। তুমি এতক্ষণ ফোন ধরো নাই কেন? ফোন চার্জে ছিল। কথা বলতে বলতে টেবিলের উপর দেয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছি। এই যে শুনছেন, উঠেন, উঠে বিছানায় আসেন। প্রায় মধ্যরাত। তখন মোমবাতি হাতে নিয়ে একটা লাল বেনারসি পরা পরি আমার সামনে দাঁড়িয়ে আছে। টানা টানা চোখ, লম্বা নাক, আকর্ষণ করার মতো ঠোঁট, সাথে ঠোঁটের নিচে তিলটা। আমি হা হয়ে ওর দিকে তাকিয়ে আছি। মশা ঢুকবে মুখে, এরকম হা করে কি দেখেন? আমি একটু লজ্জা পেয়ে বললাম, কই কিছু না তো। রোজা হাসতে হাসতে বলল, খাটে এসে ঘুমান। আপনার আবার আমি বলছি না তুমি করে বলতে? একদম আমার মুখের কাছে মুখ নিয়ে কথাটা বলল রোজা। মানে তোমার সাথে এক বিছানায় ঘুমাবো? তো কোথায় ঘুমাবেন? আমি আপনার বউ, আপনি ঘুমাবেন না তো কে ঘুমাবে আমার সাথে? কিন্তু তোমাকে তো বউ হিসেবে মানি না। আপনি না মানলে কি হবে? আমি তো আপনাকে স্বামী হিসেবে মানি। এখন যদি খাটে না আসেন তাহলে আমি কিন্তু দাদাকে ডাকবো। হেই, না না, তাহলে চলেন। আমি এখানে ঠিক আছি। খাটে আসবেন নাকি ডাক দিব? চলো। তারপর রোজা অন্যদিকে, আমি অন্যদিকে ফিরে শুয়ে পড়লাম। সকাল 6টায় ঘুম থেকে উঠে দেখি রোজা আমার বুকের উপর শুয়ে আছে। একদম পরীর মতো লাগছে। যে কেউ রোজাকে দেখলে প্রেমে পড়ে যাবে, কিন্তু আমি রিয়াকে ভালোবাসি। রোজার মায়ায় পড়া যাবে না। আমি রোজার মাথাটা বুকের উপর থেকে সরিয়ে বালিশের উপর রেখে আমি আবার শুয়ে পড়লাম। এবার ঘুম থেকে উঠে আমি চমকে গেলাম, কারণ আমার সামনে আমার মা বাবা আর আমার ছোট ভাই। পাশে তাকিয়ে দেখি রোজা নাই। ঘুম ঘুম চোখে মাকে বললাম, তোমরা কখন আসলা? তুই এটা কিভাবে পারলি? আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। তোর সাথে রিয়ার বিয়ে ঠিক করা, ওর পরীক্ষার 3 দিন পর তোদের বিয়ে, সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে, আর এখন তুই? রিয়ার কি হবে? ও যদি জানতে পারে ও তো পাগল হয়ে যাবে। তোরা না দুইজনকে ভালোবাসিস? মা, চুপ, কোনো কথা বলবি না। বেরো রুম থেকে, গোসল করে নাস্তা করতে আয়। আমি কোনো কথা না বলে রুম থেকে বের হতে লাগলাম। দরজার কাছে আসতে দেখি দরজার পাশে রোজা দাঁড়িয়ে কান্না করছে। গোসল করে আইছে, চুল থেকে এখনো পানি পড়ছে। আমি হাসি মুখে বললাম, ঝড় আসছে, ঝড়, রেডি থাকো। আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। এই চা কার জন্য? আব্বু আম্মুর জন্য। আরে বাবা, এখনই আব্বু আম্মু? হুম। একটু মুখে বেঞ্চি দিয়ে হাতের কেনু দিয়ে আমাকে খোঁচা দিয়ে চলে গেল। কি অদ্ভুত, তাই না? গোসল করতেছি, এরই ভিতর দরজায় কড়া নাড়লো। আমি বললাম, কে? আমি।
কে রোজা? হুম। কি বলো? আপনার ফোন বাজতেছে, কে যেন ফোন করছে। আমি দরজাটা একটু খুলে ফোনটা নিলাম, সাথে সাথে আবার রিয়ার ফোন। হ্যালো। আমার না কোনো কিছু ভালো লাগতেছে না। কেন, কি হয়েছে? জানি না, কিন্তু কিরকম জানি লাগতাছে। আরে পাগলি, তোমার পরীক্ষা চলছে তাই এরকম লাগছে, সব ঠিক হয়ে যাবে। হুম। আচ্ছা রাখি তাহলে, গোসল করব। এই তুমি এত সকালে গোসল করবা কেন? তুমি তো দুপুরে গোসল করো, তাই না? আরে থাক, বলা লাগবে না। বলবা তো দাদা বাড়ি আসছি তাই। একদম ঠিক। তা এখন রাখি, পরে কথা বলবো। হুম সোহান, 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 বলো। একটা কথা জিজ্ঞাসা করব। করো। সব ঠিক আছে তো সোহান? এই কথা শুনে আমার বুকের ভিতর একটু ব্যথা করে উঠল। আমি নর্মালভাবেই বললাম, সব ঠিকই তো আছে রিয়া, তুমি বেকার টেনশন করছো। আচ্ছা রাখি তাহলে, ফোন দিও কিন্তু। লাভ ইউ। লাভ ইউ টু। বাই। বাই। দরজায় কেউ কড়া নাড়ছে। কে? আমি। বলো। আম্মু ডাকতেছে আপনাকে। আসতেছি। রিয়াকে এখন কিছু বলা যাবে না, ওর পরীক্ষা চলছে, এখন বললে ওর পরীক্ষা ভালো হবে না। কিন্তু রিয়া ঠিকই বুঝতে পেরেছে যে কিছু একটা হয়েছে। অনেক ভালোবেসে সোহানকে রিয়া, তাই হয়তো অনুভব করতে পারে। নাস্তার টেবিলে দাদা মাকে বলছে, শোন বৌমা, সোহানরা আমি বিয়ে দিছি, ওরা দুজন দুজনকে ভালোবাসে, তাই বিয়েটা দিছি। মেয়েটা দেখতে কি মিষ্টি। রোজা চুপচাপ বসে আছে, তা দেখে মা বললেন, ও বউ, খাচ্ছ না কেন? এই তো আম্মু, খাচ্ছি। এদিকে আয় মা, আমার পাশে বস। রোজা মার পাশে বসলো, মা নিজ হাতে রোজাকে খাইয়ে দিচ্ছে। রোজাও ভেজা ভেজা চোখে খেতে লাগলো। প্রেমের বিয়ে বেশি দিন টিকে না। মীরা প্রতিবেশী দরজার সামনে দাঁড়িয়ে কথাটা বলল। ওই তুই চুপ কর, এই বিয়ে সাক্ষী আমি। তুমি দেখো বৌমা, সোহান আর রোজা কোনোদিনও আলাদা হবে না। কেন আলাদা হবে? এরকম একটা মিষ্টি মেয়েই তো আমার চাই। একটু বাইরে বের করলাম, ঘোরাফেরা করে বাসায় আসার সাথে সাথে রোজা বলল, কোথায় ছিলেন এতক্ষণ? আমি কোনো কথা না বলে রুমে এসে মার কাছে গেলাম। মা, কিছু কথা আছে তোমার সাথে। বল। রোজাকে আমি বাসে। রোজা আমাকে সব বলছে। বাসে দেখা হয়েছে, ও এতিম, তোর দাদা ভাবছে তুই রোজাকে পালিয়ে নিয়ে আসছিস, তাই তোদের বিয়ে দিয়ে দিতে চাইছে, এই তো। তো এখন কি করব? কি করবি মানে? বলছিলাম কি ডিভোর্স দিই। ডিভোর্স দিবি মানে? আমাদের বংশে ডিভোর্স তালাক নামে কোনো শব্দ নাই। মা, আমি রিয়াকে ভালোবাসি। আমি রিয়ার মাকে ফোন কইরা বলে দিছি আমার ছেলে অন্য জায়গার বিয়ে হয়ে গেছে। মা তুমি। মা কান্না করে দিয়ে বলল, দেখ সোহান, তোরা রোজার বিয়েটা হয়ে গেছে, এখন তুই রিয়াকে ভুলে যা। তোর দাদার কথা শুনিস নাই, তোমাকে দুজনের জন্য এই বিয়েটা হয়েছে। যা হবার তা হয়ে গেছে, এখন থেকে তুই রোজাকে ভালোবাসবি। অসম্ভব বলে চলে আসলাম। দরজার সামনে রোজা দাঁড়ানো, আমি পাশ কেটে বাইরে বের হয়ে রিয়াকে ফোন দিলাম। রিসিভ করে কোনো কথা বলছে না। রিয়া, রিয়া, কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। রিয়া, কথা বলো না কেন? কেন করলা এটা আমার সাথে সোহান? রিয়া, আমার কথাটা শোনো। কেমনে পারলা তুমি এটা করতে? রিয়া শুনো। কোনো কারণ আমি জানতে চাই না। অনেক ভালোবাসি সোহান তোমাকে, অনেক ভালোবাসি। তোমার বুকে অন্য কেউ মাথা রেখে ঘুমাবে আমি ছাড়া, এই আমি কোনো দিনও ভাবতেও পারি নাই। তুমি সকালে আমাকে বললা সব ঠিক আছে। হ্যাঁ, সব ঠিকই আছে। কাল আমাকে একবার দেখতে এসো কেমন, আর সাথে নতুন বউকেও নিয়ে আসবা। রিয়া, রাখি তাহলে। ফোনটাও কাটে নাই, ওর কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আমি বললাম লাভ ইউ রিয়া। একটু জোরে কান্না করে কেটে দিল। কিছুক্ষণ পর ইমন ফোন দিয়েছে। হ্যালো। কিরে মামা, বিয়ে করলে চেয়ারও পাইলাম না। তুই জানলে কি করে? এলাকায় সবাই জানে মামা। তা তোদের তো কয়দিন পর বিয়ে হওয়ার কথা ছিল, তাই না? মনে হয় রিয়ার বিয়েটা তাড়াতাড়ি করাইতেছে, তাই না? রিয়া তোরে অনেক ভালোবাসে দোস্ত, কোনো সময় কষ্ট দিবি না। এবার কাঁদতে শুরু করলাম। কিরে, কি হয়েছে? এ সোহান। দোস্ত, রিয়ার সাথে বিয়ে হয় নাই। মানে? ইমনকে সব খুলে বললাম। দোস্ত, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি তোরে পরে ফোন দিচ্ছি। ওকে। বাসায় আসলাম, খাটে বসা মাত্র রোজা রুমে এসে বলল, কিছু লাগবে? না। রোজার হাতে মার সোনার চুড়ি, যা একসময় মা রিয়াকে দেবে বলে কিনেছিল মা। রোজা আমার পাশে বসলো। আপনি কোনো চিন্তা করবেন না, আমাকে ডিভোর্স দিয়ে রিয়া আপুকে আপনি বিয়ে করেন।
আমি হাসতে হাসতে বললাম, আমার অধিকার পাও নাই তা কি হয়েছে? বাড়ির সবার কাছ থেকে তো নিজের অধিকার নিয়ে নিয়েছ। মানে? মানে আর কি, যাও বের হও রুম থেকে। রিয়া চলে গেল। আমি চোখ বুজে শুয়ে শুয়ে ভাবছি কি থেকে কি হয়ে গেল। আমার সাজানো জীবনটা এক নিমিষে উলটপালট হয়ে গেল। অনেক রাগ হচ্ছে রোজার উপর। কিছুক্ষণ পর রোজা রুমে আসলো। ও হয়তো ভাবছে আমি ঘুমিয়ে পড়েছি। পাশে বসে আমার কপালে একটা চুমু দিল। আমার রাগের পরিমাণটা আরো বেড়ে গেল। আমি উঠেই রোজার গালে ঠাস ঠাস। তো সাহস কি করে হলো এটা করার? রোজা ভয় পেয়ে আমার থেকে একটু দূরে সরে দাঁড়িয়ে বোবা কান্না করছে। ফটরা গালে আমার আঙ্গুলের চাপ স্পষ্ট দেখা যাচ্ছে। তোরে বলছি না আমার থেকে দূরে দূরে থাকবি। রোজা কোনো কথা বলছে না, চুপচাপ কান্না করছে। এরই মধ্যে মা রুমে ঢুকলো। কি হয়েছে? এত চিল্লাচিল্লি করছিস কেন? এই কি রোজা, তুই কান্না করতেছিস কেন? তোর গালে এটা কিসের দাগ? নে আম্মু। মা আমার কাছে এসে বলল, রোজাকে মারছিস তুই? কেন মারছিস? মা এবার আমার গালে পড়ছে। আমার রাগটা আরো বাড়তে লাগলো। মা এই একটা মেয়ের জন্য তুমি? ও শুধু একটা মেয়ে না, ও আমাদের বাড়ির বউ। বউ 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 আর ভালো লাগে না মা। ভালো লাগবে আনে। আসেন ভাত খাইতে। রোজা মা, তুই আমার সাথে আয়। মা আমি খুলনা যাব। তোর সাথে পরে কথা বলবো। আর রোজার গায়ে ফেরদার হাত দিছিস তো আমার চাইতে খারাপ আর কেউ হবে না। মা রোজাকে নিয়ে চলে গেল। আর আমি ভাবছি কি করা যায়। রিয়াকে ফোন দিলাম কিন্তু ওর ফোন বন্ধ। এত টেনশন আমি আর নিতে পারছি না। পুরো মাথা ঘুরছে। আমি নিচে ঠাস করে পড়ে গেলাম। আর কিছুই মনে নেই। চোখ মেলে দেখি রোজা আমার পাশে বসে আমার হাত ধরে কান্না করে। বাড়ির সবাই খাটের আশেপাশে দাঁড়িয়ে আছে। আপু ভাত নিয়ে আসলো। একে সবাই বের হয়ে গেল। এখন রুমে আমি, মা আর রোজা। রোজা আমার সামনে ভাত তরকারি পানি রাখতে লাগলো। হাত ধুতে যাব তখন দেখি হাত নাড়তে পারছি না। মনে হয় পড়ে যাওয়ার সময় ব্যথা পেয়েছি। মা ভাত খাইয়ে দাও। কেন, হাতে কি হইছে? এমনি ব্যথা করছে ডান হাতে। ঠিক আছে। মা ভাত মাখতে লাগলো। এরই মধ্যে চাচি আপু মাকে ডাকছে। কি? তোমারে দাদা ডাকছে। খাওয়ানো শেষ হলে আসতেছি, তুই যা। চাচি তুমিও না, তোমার পোলার এখন বউ আছে, আর বউ থাকতে তুমি ওরে এখনো খাওয়াই দাও? মা কিছু একটা ভেবে রোজাকে বলল, নে ভাতটা খাওয়াই দে, তারপর ঔষধ খাওয়াই দিস। মা চুপচাপ খা, না হলে না খাইয়া থাক। মা চলে গেল অনিচ্ছা থাকা সত্ত্বেও। রোজার হাতে ভাত খেতে হলো। তারপর রিয়াকে ফোন দিলাম কিন্তু বরাবরের মতো ফোন বন্ধ। রাতে আমি আগে থেকে রুমে শুয়েছিলাম। রোজা এসে আমার পাশে শুয়ে পড়লো। আমি একটু নর্মালভাবে জিজ্ঞাসা করলাম, তোমার অতীত সম্পর্কে বললা না? রোজা আমার দিকে ফিরলো। ওর চোখের পানি গাল বেয়ে পড়ছে। খালি কান্না করে মেয়েটা। খুব মায়া হলো ওর প্রতি। নিজের অজান্তেই আমার হাত দিয়ে ওর চোখের পানি মুছে দিলাম। ও করুণ চোখে আমার দিকে চেয়ে আছে। আমি একটু হেসে বললাম, তোমার অতীতটা কি আমি জানতে চাই? কিভাবে তুমি এতিমখানা থেকে ওদের কাছে গেলে? আমার যখন 2 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। আমার মামারা মার অন্য জায়গায় বিয়ে ঠিক করে, কিন্তু মার সাথে যার বিয়ে ঠিক হয় সে আমাকে মেনে নিবে না। তাই মা এক প্রকার বাধ্য হয়ে আমাকে এতিমখানায় রেখে আসে। এইসব কথা আমাকে এতিমখানায় যে খালা রান্না করতো সে বলছে। বুঝলাম। তা তুমি ওই লোকদের কাছে কিভাবে গেলে? এতিমখানার মালিক মারা যাওয়ার পর কিছু বড় বড় নেতার চোখ পড়ে এতিমখানায়। এখানে নাকি মার্কেট হবে। এতিমখানায় যত লোক ছিল তাদের মধ্যে শুধু আমিই বড় ছিলাম, আর সবাই ছোট ছোট। সবাইকে আলাদা আলাদা এতিমখানায় শিফট করা হয়, কিন্তু একটা পুলিশ আমাকে ওই লোকটার কাছে বিক্রি করে দিচ্ছে। তারপর আপনার সাথে দেখা। বলি কান্না করতে লাগলো। তোমাকে বলেছি না এই কান্নাকাটা একদম আমার সামনে করবা না। ও কান্না থামিয়ে বলল, আপনি রিয়া আপুকে বিয়ে করেন, কিন্তু আমারে তারাই দিবেন না। আপনার ঘরের এক কোনায় একটু জায়গা দিয়েন। আপনি তো জানেন আমার থাকার কোনো জায়গা নাই। আমি কি বলবো কিছুই মাথায় আসছে না। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও তাহলে। আমি বারান্দায় এসে রিয়াকে ফোন দিলাম, কিন্তু ফোন এখনো বন্ধ। আমি এসে বিছানায় শুয়ে পড়লাম। রাত 4:30-এ ফোনের আওয়াজে ঘুম ভাঙে। চোখ মেলে তাকিয়ে দেখি রোজা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ওর গরম নিঃশ্বাস আমার গালের উপর পড়ছে। রোজাকে না সরিয়ে ফোনটা রিসিভ করলাম। ইমন ফোন দিয়েছে। হ্যালো, কিরে দোস্ত, এত রাতে কিছু হয়েছে? দোস্ত রিয়া। কি হয়েছে রিয়ার? রোজাকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসলাম। রোজা করুণ চোখে আমার দিকে চেয়ে আছে। দোস্ত রিয়া সুসাইড করছে। মানে কি? দোস্ত অবস্থা খুব খারাপ। সদর হাসপাতাল থেকে ফেরত দিয়েছে, খুলনা মেডিকেল নেওয়া হয়েছে। দোস্ত কি করবো বল? তুই তাড়াতাড়ি চলে আয়, না হলে হয়তো শেষবারের মতো দেখতেও পারবি না।
কিছু হবে না রিয়ার, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? আপনি এখন কোথায় যাবেন? আমার হাত ধরে কথাটা বলল রোজা। আমার প্রচুর রাগ উঠতে লাগলো। ঠাস ঠাস করে কয়টা থাপ্পড় দিয়েছি আমার মনে নাই। তোর জন্য, শুধু তোর জন্য আমার সাজানো জীবনটা এলোমেলো হয়ে গেছে। রোজা কান্না করছে। এত রাতে চিল্লাপাল্লা শুনে বাড়ির সবাই দরজায় কড়া নাড়ল। দরজা খুলতেই মা ঘরে ঢুকে, সাথে দাদি ও চাচি। কি হয়েছে কি সোহান, এত চিল্লাপালা কেন? তুই আবার রোজাকে মারছিস? মা মা আমার কথা না শুনে অনবরত থাপ্পড় মারতে লাগলো আমার গালে। রোজা খাট থেকে নেমে আমার সামনে দাঁড়ালো। আম্মু, উনি আমারে কিছু বলে নাই। তুই সর সামনে থেকে। না আম্মু, উনি আমার স্বামী। উনি মারবে আমাকে, আবার উনিই ভালোবাসবে আমায়। সত্য তুই? মারো মারো, কত মারবা মারো বলে কাঁদতে কাঁদতে নিচে বসে পড়লো সোহান। এবার মা বুঝতে পারলো কিছু একটা হয়েছে। মা আমার পাশে বসে বলল, কি হয়েছে? রিয়া। রিয়া কি? আমি এখন খুলনা যাব। কেন? আর এত রাতে গাড়ি পাওয়া যাবে না তো? রিয়ার কি হয়েছে? ও সুইসাইড করছে। কি? ও আমার জন্য সুইসাইড করছে মা। ইমন বলল সদর থেকে ফেরত দিয়েছে, খুলনা মেডিকেলে নিয়ে গেছে। আর ইমন বলল মনে হয় আর বাঁচবে না। মা কি বলবে ভাবছে। মা জানতো এরকম কিছু একটা হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে তা মা ভাবতে পারেনি। দেখ সোহান, রিয়ার কিচ্ছু হবে না। রোজা আমার পাশে বসলো, আমার কাঁধে হাত রাখলো, বলল, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। এখন 5:30। শাকিল কোথা থেকে একটা বাইক নিয়ে এসেছে। রিয়ার মাকে ফোন দিলাম, কিন্তু রিসিভ করলো না। খুলনা রওনা দিব। রুম থেকে বের হব, এরই ভিতর রোজার সামনে আসলো। আমার ডান হাত তার বুকের উপর রাখলো আর চোখ বুজে বলতে লাগলো, আমি হয়তো আপনার জীবনে এসে অনেক বড় ক্ষতি করে ফেলেছি আপনার। আমার না অনেক লোভ। ছোটবেলা থেকে কাউকে আব্বু আম্মু বলে ডাকতে পারি নাই, তাই আপনার আব্বু আম্মুকে পেয়ে লোকটা সামলাতে পারি নাই। আমার জন্য আপনি অনেক সমস্যার ভেতরে পড়ছেন, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমার হাতটা এখনো তার বুকের উপর। ওর এক একটা নিঃশ্বাস আমি আমার হাত দিয়ে অনুভব করতে পারছি। আমি হালকা করুণভাবে বললাম, আর কিছু বলবে? বলো তাহলে, আমার বের হতে হবে। মারবেন না তো? না, বলো। আর ওই সময় তোমাকে মারছি তার জন্য সরি। আমি আপনাকে একটু জড়িয়ে ধরতে চাই। রোজা উত্তরের আশায় আমার দিকে চেয়ে আছে। আমি কি বলবো ভাবছি। কি মনে করে যেন আমি হাতটা মেলে দিলাম, আর ও সোজা আমার বুকের উপর পড়লো। মা দরজার সামনে দাঁড়িয়ে হালকা কাশি দিল। রোজা লজ্জা পেয়ে খাটের কাছে বসলো। মা রুমে ঢুকে রোজাকে বলল, রোজা মা, তুই একটু বাহিরে যা। রোজা বাইরে চলে গেল। মা কিছু বলবা? দেখ সোহান, তুই রিয়াকে ভালোবাসিস। তোর ভালোবাসাকে আমি আর তোর আব্বু সম্মান করি বলে আমরা তোর আর রিয়ার বিয়ে ঠিক করি। কিন্তু এখন রোজা তোর বউ। তুই রোজাকে না চাইলেও আমি রোজাকে চাই। শুধু আমি না, বরং বাড়ির সবাই রোজাকে তোর পাশে দেখতে চাই। এখন তোর হাতে সবকিছু। তাহলে মা রিয়ার কি হবে? মা কি হলো, কথা বলো। রিয়ার কি হবে? ও তো আমাকে পাগলের মতো ভালোবাসে। দেখ সোহান, আমি জানি, তারপরেও সোহান, রোজা তোর বউ, আর আমি মানি, মন থেকে রোজাকে আমার ছেলের বউ হিসেবে মেনে নিয়েছি। কিন্তু আমি তো মেনে নেই নাই। তুই আমার ছেলে, তোরে আর কি বলবো। স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহর অন্য রকমের ভালোবাসা দিয়ে দিছে, যা তুই এখন বুঝতে পারবি না। মা রুম থেকে চলে গেল। রিয়ার মাকে আবার ফোন দিলাম, কিন্তু ধরলো না। খুলনা রওনা দিলাম, সাথে শাকিলও হাসপাতালে আছে। গিয়ে দেখি রিয়ার নেই, কিছুক্ষণ আগে মারা গেছে। আমি পুরো শকড। বিশ্বাসই হচ্ছে না যে রিয়া মারা গেছে। আমার চোখ থেকে অনবরত পানি পড়ছে। রিয়ার মা রিসেপশনে নার্সের সাথে কথা বলছে। আমি পেছন থেকে বললাম, খালা, রিয়ার মা মারলো আমাকে। এত জোরে থাপ্পড়টা মারেছে যে আমি নিচে ফ্লোরে আছড়ে পড়লাম। ঠোঁট ফেটে গেছে, রক্ত পড়ছে। শাকিল এসে আমাকে দাঁড় করালো। খালা, রিয়া কোনো কথা বলছে না, নীরবে কান্না করছে। মা চলো। রিয়ার মা কাঁদতে কাঁদতে রিয়ার ভাইয়ের পিছু পিছু চলে গেল। আমি কান্না করছি না, কিন্তু আমার চোখ থেকে পানি পড়ছে। রিয়ার মার পিছু পিছু চলতে লাগলাম। তারা একটা অ্যাম্বুলেন্সে উঠতে লাগলো। আমি দৌড়ে অ্যাম্বুলেন্সের পাশে গেলাম। খালা, রিয়া। তোর ওই পাপের মুখে রিয়ার নাম আর নিস না। খালা। ঠাস করে অ্যাম্বুলেন্সের দরজাটা বন্ধ করে তারা চলে গেল। আমি বসে পড়ে চিৎকার করে কান্না করতে লাগলাম। রিয়া নাই, আমার বিশ্বাসই হচ্ছে না। মনে হয় একটা দুঃস্বপ্ন, যা ঘুম ভাঙলে সব ঠিক হয়ে যাবে। শাকিল মাকে ফোন করে বলে দিয়েছে রিয়া মারা গেছে। একটা নার্স আসলো আমার কাছে, এসে বলল, আপনার নাম কি সোহান? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। নার্স একটা ভাঁজ করা কাগজ আমার কাছে দিল। এটি কি?
যে পেশেন্টটা কিছুক্ষণ আগে মারা গেছে তার লেখা চিঠি। আমি কাগজটা হাতে নিয়ে বললাম, আপনি কোথায় পেলেন? পেশেন্ট যখন মৃত্যুশয্যা ছিল তখন তার মার কাছে কাগজটা দিয়েছিল আর বলেছিল এটা সোহানকে দিতে, কিন্তু পেশেন্ট মারা যাওয়ার পরে পেশেন্টের মা কাগজটা ডাস্টবিনে ফেলে দেয়। আমি ডাস্টবিন থেকে উঠিয়ে আমার কাছে রেখে দিই, আর আপনাকে দেখে মনে হলো আপনি সোহান, তাই দিলাম। আমি কান্না করতে করতে বললাম, ধন্যবাদ আপনাকে। আর একটা কথা, মেয়েটা মারা যাওয়ার সময় অনেক মিনতি করেছে তার মা বাবার কাছে আপনাকে দেখার জন্য। আমি আর কি বলবো, আমার মনে হয় না যে রিয়া মারা গেছে। হাসপাতালের বাইরে বসে আছি, পাশে শাকিল, ইমনের অপেক্ষায় আছি। ইমন আসলো, ওকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। ইমনও কান্না করছে। রিয়ার বাসায় গেলাম, কিন্তু রিয়ার আব্বু ঢুকতে দেয় নাই আমাকে। আমি শাকিল আর ইমন রিয়ার ঘরের বাইরে দাঁড়িয়ে আছি। আমি ননস্টপ কান্না করছি। কি থেকে কি হয়ে গেল, তাই না? আস্তে আস্তে রিয়ার বাড়ির ভিতর লোকজন বাড়তে লাগলো। প্রায় লোকজন আমাকে ঘৃণার চোখে দেখছিল। নানান মানুষ নানান কথা বলছিল আমাকে। মসজিদ থেকে লাশের খাট আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যে রিয়াকে শেষ গোসল করাতে নিয়ে যাবে। আমার কিছু বন্ধু আমাকে বাজে ভাষায় গালাগালি দিতে লাগলো। ওরা কেউ বিশ্বাস করতে পারছিল না যে রিয়া সুইসাইড করেছে, তাও আমার জন্য, যেখানে কিছুদিন পর আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। রাজ মসজিদের মাইকে এহলান দিচ্ছে যে রিয়ার নামাজের জানাজা বাদ জোহরে নামাজের পর হবে। রিয়ার আব্বু বাড়ির সামনে দাঁড়িয়ে আছে যেন আমি ভিতরে ঢুকতে না পারি। পুলিশ আসছিল লাশ নিয়ে যেতে, ময়না তদন্ত করার জন্য, কিন্তু রিয়ার আব্বু তার মেয়ের শরীর কাটছেড়া করতে দেবে না বলে পুলিশকে অনেক টাকা খাওয়াইছে। রিয়ার আম্মু বাইরে আসছে। আমি দৌড়ে তার কাছে গেলাম আর বললাম, খালা, রিয়াকে শেষবারের মতো একবার দেখতে দিন। রিয়ার আম্মু কান্না করতে করতে বলল, না, তুই আমার মেয়েকে দেখতে পারবি না। আমার মেয়ে তোরে শেষবার দেখার জন্য তার পাইছে, আকুতি মিনতি করছে, কিন্তু তোরে দেখতে পাই নাই, তাই তোরেও দেখতে দিব না। তুইও তার পাবি। আজীবন আফসোস করবি যে শেষবার তুই রিয়ার মুখটাও দেখতে পাস নাই। আমি রিয়ার মার পা ধরে কান্না করতে লাগলাম। রিয়ার বড় ভাই এসে রিয়ার মার কাছ থেকে নিয়ে আমাকে বাইরে বের করে দিল। ওদের বাসার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। ঘর থেকে রিয়ার লাশ বাইরে বের করা হচ্ছে, শেষ গোসল করাতে নিয়ে যাচ্ছে। আর দেখতে পাবো না রিয়াকে। ভালোবাসি বলবেন আমাকে। পরীক্ষা দিয়ে এসেছে রিয়ার কিছু বান্ধবী, ওরাও আমাকে অনেক বাজে বাজে কথা শুনিয়ে গেল। আমি কোনো কথাই বলছি না, সবকিছু অন্ধকার অন্ধকার লাগছে আমার কাছে। মসজিদের মাইকে আবার এহলান দিল জানাজার বিষয়। আমার মা রোজা এসেছে রিয়ার বাসায়, আমার সামনে থেকে বাসার ভিতর ঢুকলো। আমি বাইরে দাঁড়িয়ে দেখি রোজা আমার কাছে আসতে চাইছিল, কিন্তু মা ওকে হাত ধরে বাসার মধ্যে নিয়ে গেল। কিছুক্ষণ পর মা বের হলো, ভেজা ভেজা চোখে আমায় বলল, বাসায় চল। আমি চুপচাপ কোনো কথা বলছি না, শুধুমাত্র চোখ থেকে পানি পড়ছে। রোজার পাশে যে বললাম, আল্লাহ যা করেন ভালোর জন্যই করে, তাই না? শুধুমাত্র তোমার ভালোই দেখলো তোমার আল্লাহ, আর কারো ভালো দেখলো না। রোজা কোনো কিছু না বলেই কান্না করতে লাগলো। মা আবার বলল, বাসায় চল। মা, রিয়াকে একবার দেখবো। ওর মা আমারে দেখতে দেয় নাই। আর কাউকেই দেখতে দিবে না। আর মেয়েদের লাশ আপন লোক ছাড়া পর পুরুষকে দেখতে দেয় না। আমি আর কোনো কথা বললাম না, কারণ এসব নিয়ম কারণ আমি জানি। আমার বুক ফেটে কান্না আসছে। রিয়াকে শেষবার দেখতে পারবো না। মার সাথে আমাদের বাসায় আসলাম। কিছুক্ষণ বাসায় বসে অজু করে নামাজে গেলাম। নামাজ শেষে মসজিদের বাইরে এসে দাঁড়ালাম। জানাজার জন্য মসজিদের বাইরে আগে থেকেই রিয়ার লাশ রাখা ছিল। একে একে 3 কাতারে জানাজার নামাজ শুরু হলো। জানাজা শেষে দাফন করার পর আর বাসায় যায়নি। সারাটা দিন ইমনের সাথে ছিলাম। রাত 1টার সময় বাসায় আসলাম ডুপ্লিকেট চাবি দিয়ে। ঘরে ঢোকার সাথে সাথে দেখলাম সবাই হল রুমে বসে আছে। আমি কোনো কথা না বলে সোজা আমার রুমে আসতে যাব, তখনই মা বলল, ভাত খাবি না? না, খিদে নেই বলেই রুমে চলে আসলাম। শুয়ে শুয়ে ভাবছি রিয়ার মৃত্যুর জন্য কাকে দোষ দিব, আমাকে, রোজাকে, মাকে, নাকি রিয়া নিজেই দায়ী? রিয়া আমাকে একবারও বোঝার চেষ্টা করলো না। আজ অনেক একা একা লাগছে নিজেকে। এরকম একটা দিন আসবে কোনোদিনও কল্পনাও করতে পারিনি। কিছুক্ষণ পর, এই যে শুনছেন, এই যে শুনছি, বলো। ওঠেন। কেন? ওঠেন তো। আমি উঠে পিঠের তলায় একটা বালিশ দিয়ে হেলান দিয়ে বসলাম। রোজা ভাত মাখতে শুরু করলো। আমার মুখের কাছে এক লুকমা ভাত নিয়ে বলল, হা করুন। আমি চুপচাপ ওর দিকে তাকিয়ে আছি। ও আবার বলল, কি হলো, হা করুন। তখন বললাম, না, খাবো না। দেখে মনে হচ্ছে সারাদিন কিছু খান নাই, আরও আপনার হাতে ব্যথা, খাবেন কি করে? নিন, হা করুন। আমি এবার একটু জোরে চিল্লিয়ে বললাম, খাবো না, শুনো নাই? আওয়াজ শুনে আমার রুমের ভিতর আসলো। এসে রোজাকে বলল,
তোরে বলছি না ও খাবে না, ওর জন্য তুইও সারাদিন না খাইয়া রইছিস। তুই খাইয়া ঘুমাই পর, আর সোহাগ রোজারে যেন মারাটারা না হয়। বলে দরজাটা আটকে চলে গেল। রোজাও ভাত না খেয়ে হাত ধুয়ে বিছানায় শুয়ে পড়ল। কি অদ্ভুত তাই না, ও আমার জন্য না খেয়ে বসে আছে। রিয়ার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে রোজার ডাকে ঘুম ভাঙে। চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি চাটা হাতে নিলাম। এক চুমুক খাওয়ার পরেই রোজা জিজ্ঞাসা করলো, চা কেমন হয়েছে? আমি মাথা নাড়ি ভালো বললাম। আমি নিজেকে অনেক নর্মাল রাখার চেষ্টা করছি, যদি কেউ বুঝতে না পারে আমার ভিতর থেকে কি চলছে। মানুষের ভালো করতে যে নিজের আপন মানুষকেই হারালাম, আর রোজা পেল আপন মানুষ। আমার কাছে মনে হয় রোজার জন্য সবকিছু হয়েছে। না, ওর সাথে আমার দেখা হতো না, ওর জন্য আজ এই দিন দেখতে হতো। রোজা রোজা রোজা, কি করবো ওকে? আমার মাথা কাজ করছে না। ফ্রেশ হয়ে নাস্তা না করে বাসা থেকে বের হতে যাব, এর মধ্যেই রোজা আমার সামনে এসে দাঁড়ালো আর বলল, কোথায় যান, নাস্তা করবেন না? না। ও আমার হাত ধরে নাস্তার টেবিলে নিয়ে যেতে লাগলো। আমার এত পরিমাণ রাগ হলো যে ওর গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে দিলাম। রোজা আমার হাত ছেড়ে দিয়ে চলচল চোখে আমার দিকে চেয়ে আছে। তুই এই বাড়ির বউ, আমার বউ না। এই কথাটা সবসময় মনে থাকে জানি। চলে আসার সময় মার রুমের দিকে তাকিয়ে দেখি মা আরও আমার দিকে চেয়ে রয়েছে। বাইরে বের হয়ে দেখি রিয়ার ছোট ভাই বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছে, হাতে একটা ব্যাগ নিয়ে। আমি ওর পাশে যে দাঁড়ালাম, ওর নিচের দিকে চেয়ে আছে। কিছু বলবি আরিয়ান? ওর নাম অন্য কিছু, কিন্তু আমি আর রিয়া আরিয়ান বলে ডাকি। ও তখন কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে ব্যাগটা আমার হাতে দিল। আমি হাতে নিয়ে বললাম, কি এতে? ও কাঁদতে কাঁদতে বলবো, এটা আপুর ডায়েরি। তুমি যে শাড়িটা দিছো সে শাড়িটা। আমি জানি তুমি আপুকে অনেক ভালোবাসো, কিন্তু কি থেকে কি হয়ে গেল। আমি জানি তুমি অন্যায় কিছু করোনি, কারণ তুমি আপুকে অনেক ভালোবাসতা। চাইছিলাম ডায়েরিটা আমার কাছে রেখে দেবো, কিন্তু ডায়েরির প্রথম পাতায় লেখা এই ডায়েরিটা শুধু তোমার ধরা ছোঁয়া পড়ার অধিকার আছে, তাই তোমার কাছে দিতে আসলাম। কি বলবো, আমার মাথায় কিছু আসছে না। আমি ওকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম আর বলতে লাগলাম, তুই আমাকে মাফ করে দিস, আজ আমার জন্য তোর বোন। তুমি কোনো কিছু করো নাই, আমি জানি। বলে দৌড়াতে দৌড়াতে চলে গেল আরিয়ান। পেছন থেকে অনেক ডাক দিয়েছিলাম, কিন্তু ফিরল না। ব্যাগটা হাতে নিয়ে মনের বাসায় গেলাম, যে দেখেও এখন ঘুমে। ডাক্তার সাথে সাথে উঠে বসলো আর হাসি মুখে বলল, কিরে মামা, এত সকাল সকাল? এমনি আসলাম। সারাটা দিন ওর সাথে ঘুরলাম, কারণ নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি। রিয়ার কথা যেন মনে না পড়ে, মনে পড়লেই কান্না আসে। কেন আমাকে রেখে চলে গেল? ও কি আমাকে একটু বিশ্বাস করতো না? রিয়ার কথা যেন মনে না পড়ে, তাই নিজেকে ব্যস্ত রাখছি। রাত 11টার দিকে বাসা আসলাম। দরজায় টোকা দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিল। রোজা হয়তো আমার অপেক্ষায় ছিল। ভেতরে ঢুকে রুমের দিকে যাচ্ছিলাম, এর মধ্যে রোজা বলল, হাত মুখ ধুয়ে আসুন, আমি টেবিলে ভাত দিচ্ছি। আমি বাইরে থেকে খেয়ে এসেছি, এখন আর খাবো না। রোজার দিকে তাকিয়ে দেখে ও করুণ চোখে আমার দিকে চেয়ে আছে। রুমে যে ব্যাগ থেকে ডায়েরিটা বের করে আলমারির ভেতর রাখলাম, আর শাড়িটা টেবিলের উপর রাখলাম। ছাদে বসে রয়েছি। রিয়া চিঠি আর ডায়েরি আমি এখনো পড়ি নাই, কারণ ভয় পড়ি নাই। না জানি কি লিখেছে, হয়তো আমার উপর ওর যত অভিমান আছে সেটা লিখেছে। চোখ থেকে পানি পড়ছে, আর মনে মনে বলছি, রিয়া কেন তুমি আমাকে একবার বোঝার চেষ্টা করলা না? এই কি তোমার ভালোবাসা রিয়া? আমি এখন একা একা কেমনে থাকবো, জিন্দা লাশ হয়ে বেঁচে আছি আমি। আরো কিছুক্ষণ বসে থেকে রুমে আসলাম। রুমে ঢোকার সাথে সাথে আমার মেজাজটা চরমে উঠে গেল, কারণ রিয়ার শাড়ি রোজা পড়েছে। হাসি মুখে রোজা আমার দিকে চেয়ে আছে। আমি ওর সামনে চেয়ে বললাম, এই শাড়ি তোমাকে কে পরতে বলেছে? রোজা আমার কথার উত্তর না দিয়ে বলল, কেমন লাগছে আমাকে? এইবার আর নিজের রাগটা কন্ট্রোল করতে পারলাম না। ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বললাম, তুই এই শাড়ি পরছিস কেন? ও কাঁদতে কাঁদতে বলল, আমি মনে করছি এটা আমার জন্য আনছেন। তোর জন্য আনবো? কে তুই? কি হয়েছ তুই আমার, যে তোর জন্য আমি শাড়ি কিনে আনবো? রোজা চুপচাপ দাঁড়িয়ে কান্না করছে। আমি আবারও বললাম, শাড়ি খোল। কি হলো, শাড়ি খোল। ও তারপরেও চুপচাপ দাঁড়িয়ে আছে আর কান্না করছে। আমি এক প্রকার জোর করে ওর শরীর থেকে শাড়ি খুলে নিলাম। রোজা এখনো দাঁড়িয়ে কান্না করছে। অন্য একটা শাড়ি বের করে ওর দিকে ছুঁড়ে মেরে দিয়ে রিয়ার শাড়িটা টেবিলের উপর রেখে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে দরজায় কড়া শুনে ঘুম থেকে উঠে দেখি রোজা আমার পার উপর ওর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। ঘড়িতে তাকিয়ে দেখি 11টা বাজে। তাড়াতাড়ি দরজা খুললাম। দরজা খুলে দেখি মা দাঁড়িয়ে আছে। মা আমাকে ধাক্কা দিয়ে রুমে ঢুকতে ঢুকতে বলল, রোজা কই? মা বিছানার দিকে তাকিয়ে দেখি রোজা শুয়ে রয়েছে। মা রোজার পাশে বসে রোজাকে ডাক দিল। রোজার কোনো সারা শব্দ নাই। এক অজানা আশঙ্কা ভর করলো মনের ভিতর, রোজার কোনো কিছু হয়ে গেল না তো? মা তারপর তাড়াতাড়ি ডাক্তারকে ফোন দিল, কারণ রোজা অজ্ঞান হয়ে পড়ে আছে। মা আমার পাশে এসে বলল, রোজাকে মারছিস? আমি কোনো কথা বলছি না, চুপচাপ বসে আছি।
মা যা বুঝার বুঝে নিয়েছি। মা আবার বলতে শুরু করলো, আর কত কষ্ট দেব মেয়েটাকে? 2 দিন না খেয়ে আছে, তোর জন্য যদি কষ্টই দিবি